কিন্তু পরবর্তীকালে এইভাবেই চলছে, মানে 2011 সাল থেকেই ঠিক এইভাবেই, মানে টাকা পয়সার লেনদেন করেই চাকরি বাকরি হচ্ছে। তৃণমূলের জমানায় একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে গোটা রাজ্য। আর যদি দুর্নীতির কথা বলতেই হয় তাহলে সব থেকে বড় যে দুর্নীতি তা হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি। এবং সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একেবারে প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মিডলম্যান হিসাবে যার নাম জড়িয়েছিল দীর্ঘ 18 মাস সিবিআই যাকে একেবারে কারারুদ্ধ করে রেখেছিলেন, সেই তাপস মণ্ডল, তার কাছে পৌঁছে গেছে আমরা। এবং 18 মাস কারারুদ্ধ থাকার পর অবশেষে তিনি জামিনে বাইরে এসেছেন। এবং ঠিক কী ঘটেছিল তার সঙ্গে, কিভাবে তিনি এই পুরো ঘটনাচক্রে জড়িয়ে পড়লেন, কেন তাকে বলা হলো যে তিনি মিডলম্যান, এ সব কিছু নিয়ে সরাসরি আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তাপস মণ্ডল। তাপসবাবু, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনা, এর মধ্যে আপনি জড়িয়ে পড়লেন কিভাবে? দেখুন, আমি অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ যেসব বেসরকারি বিএড ডিএলএড কলেজগুলো ছিল, এই সংগঠনের আমি রাজ্য সভাপতি ছিলাম। সেই সুবাদেই আমাকে মানিকবাবুর সাথে ওঠা বসা করতেই হতো, কারণ উনি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। এবং ইউনিভার্সিটির সাথেও আমাকে যোগাযোগ রাখতে হতো, মন্ত্রীর সাথেও যোগাযোগ রাখতে হতো। যেহেতু আমার যোগাযোগ ছিল, আমার প্রচুর ছাত্রছাত্রী তাদের গার্ডিয়ানরা এসে বলতো চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আমাদের ব্যাপারটা একটু দেখুন। তো এই পরিস্থিতিতে কিছু লোক আমাকে বারবার, আপনি একটু বলুন, মানিকবাবুকে তখন বলেছি প্রথমের দিকে, কিছু জনকে আমি সরাসরি মানিকবাবুর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি, যেসব কলেজ মালিকরা বলতো বা আমার ছাত্রছাত্রীরা বলতো। কিন্তু পরবর্তীকালে এইভাবেই চলছে, মানে 2011 সাল থেকেই ঠিক এইভাবেই, মানে টাকা পয়সার লেনদেন করেই চাকরি বাকরি হচ্ছে। আমি কিন্তু সরাসরি যুক্ত ছিলাম না, আমি যোগাযোগ করিয়ে দিতাম, কোনো সময় মন্ত্রীর কাছে কাউকে পাঠাতাম, কোনো সময় মানিকবাবুর কাছে পাঠাতাম, কিন্তু আমি কোনো রকম ছিলাম না। কিন্তু 2018 সালে আমার যে সংগঠন, এই এবিটিটিএ, এর যে সেক্রেটারি ছিল, সেক্রেটারি খুব অসুস্থ থাকায় আমাদের একটা কলেজ থেকে আমরা ওই অফলাইনের ব্যাপারটা যেটা আমি তুলে ধরেছিলাম, সেই অফলাইনের একটা টাকা মানিকবাবুকে প্রতি বছর দিতে হতো। টাকাটা কত টাকা? সে টাকা মানে প্রত্যেক ক্যান্ডিডেট পিছু 5,000 টাকা করে দিতে হতো। তো ওই সময় আমি 2 বছরে হিসেব দেখলাম 45,000 ছাত্রছাত্রী, মানে তারা ভর্তি হতে পারেনি। আমি তখন মানিকবাবুর সাথে এটাই চুক্তি করেছিলাম যে এই 45,000 ছাত্রছাত্রীর কে রক্ষা করার জন্য আমার সব কলেজকে এগুলোকে অফলাইনে আপনাকে পারমিশন দিতে হবে। তার জন্য উনি 5,000 টাকা করে চেয়েছিলেন, আমরা সব কলেজ থেকেই এই টাকাটা তুলে দিয়েছিলাম। এটা আমি ইডিকে সরাসরি বলেছি, হ্যাঁ মানিকবাবুর সাথে এই সাথেই যুক্ত হয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে চাকরি বাকরির ব্যাপারে কিন্তু মানিকবাবুর সাথে খুব একটা জড়াতাম না। আমি অনেক সময় স্যারকে বলতাম যে অমুক লোকের ব্যাপারটা একটু দেখুন, সরাসরি পাঠিয়ে দিতাম। এবার কার সাথে কী হয়েছে যায় না। এবার একটা ঘটনা বলি, কুন্তল, এই কুন্তলের সাথে কিভাবে জড়িয়ে গেলাম সেই ঘটনাটা না জানলে আপনাদের হবে না। কারণ কুন্তল বলতে গেলে তো দুজনের নাম আসে, কুন্তল এবং শান্তনু, যারা এজেন্ট ছিলেন। বলছি এবার কুন্তলের ব্যাপারটা কি হলো, পশ্চিমবঙ্গ প্রাথমিক সংগঠক শিক্ষক সমিতি বলে একটা অর্গানাইজেশান আছে। তারা কে? তারা আগে যে সংগঠক শিক্ষক, মানে বামফ্রন্ট আমলে যেসব সংগঠক শিক্ষকরা একটা করেছিল, ওরা একটা ইউনিয়ন তৈরি করে হাইকোর্টে 98 সালে একটা মামলা করেছিল। সেই মামলার জেরে ওদেরকে কনসিডার করতে বলেছিল হাইকোর্ট, কিন্তু বামফ্রন্ট সরকার করেনি। এবং জ্যোতিবাবু তখন বলেই দিয়েছিলেন যে এরা সব ভুয়ো হ্যানত্যান করে, আমি এদের চাকরি দেবো না। এটা তখনকার সময়ে উনি বলেছিলেন, কারণ আমি তখন বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তাই আমি জানতাম। এবার এরা যখন তৃণমূল জমানা এলো, মানে 11 সালের পর, হঠাৎ ওদের কয়েকজন 3-4 জন নেতা মানে ওই সংগঠনের আমার কাছে এলো যে তাপসবাবু, আপনি তো আমাদের চেনেন জানেন, আমরা তো দীর্ঘদিন লড়াই করছি, হাইকোর্ট সুপ্রিম কোর্টেও অনেক মামলা করেও আমরা পাচ্ছি না, মানে আমাদের এটা হচ্ছে না, আপনি যদি একটু চেষ্টা করেন, মন্ত্রীর কাছে যদি বলে আমাদের করাতে পারেন। আমি পার্থবাবুর কাছে নিয়ে গেছি। পার্থবাবু সরাসরি বলছি, আরে এদের তো সেই বামফ্রন্ট আমল থেকে মামলা, হ্যাঁ আমার কাছে তো এই তো দেখুন আমার বাড়ি, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, এই দেখুন লাট দেওয়া হয়েছে ডাকতলার বাড়িতে। তো উনি কিন্তু একটা ভালো প্রস্তাব দিয়েছিলেন, বলছিলেন যে আমি এদের সব কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরি দিয়ে দেবো, কারণ যেহেতু রাজ্যে মামলা হয়ে গেছে, অনেকটি শিক্ষকের পদ খালি আছে, আমি ওদের কন্ট্রাকচুয়াল বেসিসে দিয়ে দেবো। তো এরা রাজি হয়নি।
এরা শুধু বলছে আপনি মানিকবাবুর সাথে কথা বলুন। মানিকবাবুর সাথে কথা বলতে গিয়ে বলে ওরা অনেক টাকা পয়সা বামফ্রন্ট আমল থেকেই সব লেনদেন করছে, ওদের অনেক বদনাম আছে, আপনি এর মধ্যে জড়াবেন না, ওদের আমি করব না। তাহলে মানিকবাবু ডিটাচ করে দিলেন। তখন ওরা বারবার বলতো দেখুন অভিষেক যদি বলে, অভিষেক ব্যানার্জি যদি বলে তাহলে হয়ে যাবে। আমি বলি অভিষেক ব্যানার্জির সাথে আমার কোনো পরিচয় নেই। না আপনি চেষ্টা করলেই পারেন, আপনার সাথে তো অনেকের যোগাযোগ, আপনি চেষ্টা করলেন। তখন খুঁজে পেতে এই শান্তনু কুন্তলকে পেয়েছিলাম। ঠিক আছে, শান্তনু তখন অভিষেকের খুব কাছের লোক। তো শান্তনু বলল আপনি এর সাথে কথা বলুন, কুন্তলের সাথে। এবার কুন্তলের সাথে কথা বলতে গিয়ে কুন্তল বলল যে আপনি সব দিন ওদের কেসের এই ফাইল টাইলগুলো দিন, আমি দাদার সাথে কথা বলবো। তো 7 দিন পরে আমাকে শান্তনু কুন্তল আমাকে ডেকে পাঠায়, বললো দাদার সাথে কথা হয়ে গেছে, আর আপনি তো বলেছেন এরা বেশি টাকা পয়সা দিতে পারবে না, এরা কম দিনের চাকরি করবে, আর 26,000 যেহেতু ক্যান্ডিডেট আছে, তো এই 26 নয় 2600 মানে 2,600, তো এদের কিন্তু 1.5 লাখ টাকা করে লাগবে। তা আমি বলি, তার অভিষেক বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। হ্যাঁ, সে নির্দেশ দিয়েছে কাকে? কুন্তলকে। কুন্তলের ভার্সান হচ্ছে আমি দাদার সাথে কথা বলেই আপনার সাথে এই কথাটা বলছি, কি না 1,500 2600 ক্যান্ডিডেটের এগনেস্টে 1.5 লাখ টাকা করে দিতে হবে, এখন 50,000 টাকা করে দিলে ভেরিফিকেশন হবে, মানে ভেরিফিকেশন 2600 ক্যান্ডিডেটের হয়ে যাবে, তারপরে যখন অ্যাপয়েন্টমেন্ট পাবে 1 লাখ। আমি সঙ্গে সঙ্গে, আমি কেন, ওই সংগঠনের যারা ছিল তারা রাজি হয়ে যায়। ঠিক আছে, এইবার টাকা তোলা শুরু হয়। কারা টাকা তুলে? ওরা টাকা তুলে, ওই সংগঠনের লোকেরা টাকা তুলে। এবার আমার কাছে যখন নিয়ে আসে, মানে যেহেতু আমার মাধ্যমে আমাকে ছাড়া তো ওরা কুন্তলকে দেবে না, ওরা সাথে গিয়ে প্রথম টাকা দিল, তারপরেও যখন টাকা দিয়ে গেছে আমার অফিসে, আমি কোনো টাকা ধরতাম না, আমার অফিস থেকে আবার ওর কাছে চলে যেত। আমি তখন একটা কি করলাম, যে এই পাটে পাটে টাকা যেহেতু যাবে, আমি একটা ডায়েরি রেখেছিলাম, যে এই ডায়েরিতে যারা টাকা দেবে তাদেরও হিসাব রাখবে, আর যারা মানে যে টাকাটা যখন কুন্তলকে দেবে কুন্তলেরও সইটা নিয়ে নেবে। তো সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে এবং ভেরিফিকেশনও শুরু হয়েছিল। ঠিক আছে, ঠিক এই করোনার সময়ে ভেরিফিকেশনটা বন্ধ হয়ে যায়, আফটার করোনা আবার ভেরিফিকেশন শুরু হয়, তারপরেই কিন্তু এই দুর্নীতির এটা উঠে, তখন আবার ওটা বন্ধ হয়ে যায়। কারণ এর সাথে ভেরিফিকেশান কুন্তল নিশ্চয়ই উপরের সাথে যোগাযোগ না থাকলে, কুন্তল তো কোনো রাজনৈতিক নেতা হতে পারে কিন্তু ও তো কোনো আধিকারিক না, তাহলে ওখান থেকে উপর থেকেই অর্ডার এসছে, তাই ভেরিফিকেশান চলছে। এবং ভেরিফিকেশানও দেখেছি 2 নম্বরই চলছিল, মানে বিকাশ ভবনের কিছু দুর্নীতিপরায়ণ লোক যুক্ত ছিল, এটা আমি ইডির কাছে বলেছি। তো যাই হোক, যখন দেখছি যে আর চাকরি বাকরি হচ্ছে না, একটা চাপ এসে যাচ্ছে, কারণ ওদের এর মধ্যেই চাকরিগুলো হয়ে যাওয়ার কথা ছিল করোনার আগে, তো করোনার পরেও দীর্ঘদিন কেটে যাচ্ছে, চাকরি হচ্ছে না। হ্যাঁ, আমি তখন কুন্তলকে চাপ দিতে শুরু